আচ্ছা, ঘড়ির কাঁটা বলে এখন রাত 10টা, মানে আমি যখন ভিডিও বানাচ্ছি, আর আমি 8:30 থেকে আমাদের যে ইন্ডিয়া আন্ডার 23 ভার্সেস তাজিকিস্তানের আন্ডার 23 ম্যাচটা হচ্ছিল, সেই ম্যাচটা দেখছিলাম জাস্ট কিছুক্ষণ আগে। মানে আমি ভিডিও বানাতে বসছি, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ছেত্রী রেড কার্ড দেখলো এবং তারপরে ইন্ডিয়া গোল কনসিড করলো। আমরা ফার্স্ট হাফে সুহেল আহমেদ ভাটের করা একটা গোল থেকে এগিয়ে গেছিলাম, সেকেন্ড হাফে আমাদের লিড ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে 60 মিনিটের মাথায় স্কোর লাইন 1-1। লাস্ট 30 মিনিটসে কী হবে দেখা যাক। ফ্রেন্ডলি ম্যাচটা আমরা অবশ্যই খুব ভালো অ্যাপ্রোচ করছিলাম, বাট একটা খুব বাজে ফাউল, বাজে একটা রেড কার্ড এবং তারপরেই ওরা ইকুয়ালাইজার পেয়ে গেছে। তো দেখা যাক কী হয়। আমরা হোপফুল থাকতে পারি যে অন্ততপক্ষে যেভাবে ইন্ডিয়া টিম প্রেশার করছে কন্টিনিউয়াসলি তাজিকিস্তানের উপর, আমরা ম্যাচটা জিততে পারি অন্ততপক্ষে, সেই পোটেন্সিয়াল আমাদের রয়েছে। বাট দিস ইজ আ ম্যাচ বিটুইন 10 ভার্সেস 11, টাফ। আর অবশ্যই মেনলি কথা বলবো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান সুপার লিগ, সেখানে জড়িয়ে থাকা বেশ কিছু ভাইটাল ম্যাটার, এবং অবশ্যই আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবার টার্গেটেড ফোকাসড একটা জায়গা, যে ট্রান্সফার মার্কেটে কি হচ্ছে, সেখানে কি কি হ্যাপেনিংস চলছে। দেখো, প্রথমে যে কথা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের একটা বিরাট বড় ফিউচার সামনে দাঁড়িয়ে রয়েছে। একদিক থেকে অবশ্যই এআইএফএফ এর ভবিষ্যৎ কি রয়েছে, কারণ এআইএফএফ এর ড্রাফট কনস্টিটিউশন রেডি হচ্ছে। যখন কোর্ট রিওপেন হবে তখন জুলাই মাসে আমরা তার ভার্ডিক্ট পেয়ে যাব। খুব বেশি দূরে নেই সেই ভার্ডিক্ট পেতে, যে ড্রাফট কনস্টিটিউশনে কী কী চেঞ্জেস আসছে, কী কী মডিফিকেশনস আসছে, এবং এই বর্তমান কমিটি তারা কতদিন সার্ভ করবে, তারা কতদিন ভরসা রাখতে পারবে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স বা গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্র্যাটার্নিটির। এটা যেমন একটা বিরাট বড় প্রশ্নের মুখে, ঠিক একইভাবে সেই ড্রাফট কনস্টিটিউশন যখন তৈরি হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে আসবে রিগার্ডিং দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল, সেই মুহূর্তে আমরা জানতে পেরে যাবো যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ডোমেস্টিক লিগস। আমাদের এখানে যে লিগগুলো চলে, সেই লিগগুলোর এক্স্যাক্ট ফিউচার কি রয়েছে। কারণ অনেকের অনেক রকম প্রশ্ন, দাবি, ইচ্ছা এবং অবশ্যই আপত্তি সব কিছু নিয়েই কিন্তু কোর্টে ফাইট চলছে। অনেকের অনেক রকম দাবি রয়েছে। দাবির মধ্যে সবথেকে যেটা মেজর একটা দাবি, যে প্রমোশন রেলিগেশন প্রত্যেকটা লিগ ফেজে স্টার্ট করতে হবে, যেটা ভীষণভাবে দরকার। কারণ লিগকে যদি এক্সপ্যান্ড করতে হয়, ফুটবলকে যদি এক্সপ্যান্ড করতে হয়, এবং যদি ফুটবলের মধ্যে সিরিয়াসনেসকে পুট করতে হয়, এটা আমাদের মতো যে কোনো কমন ফুটবল ফ্যান্স দে বিলিভ কি প্রমোশন রেলিগেশন একসাথে চালাতে হবে। তার ভবিষ্যৎ কী হবে দেখা যাবে। দ্বিতীয় হচ্ছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে ইন্ডিয়ান ফুটবল রান করছে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে, সেটা ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, সেটা গ্রাসরুট লেভেলের ডেভেলপমেন্টের দিক থেকে, এবং অবশ্যই সিনিয়র ফুটবলারদের ক্ষেত্রেও বিভিন্ন রকমের যে প্রবলেমস রয়েছে, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনেই অ্যাকচুয়ালি বলা ভালো, তার ফিউচার কি রয়েছে সেটার একটা দিক নির্দেশ হবে। এবং অবশ্যই যে লিগ আমাদের এখানে একটা কোথাও 20 বাউ জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যে এফএসডিএল এর সাথে, অর্থাৎ রিলায়েন্সের এফএসডিএল এর সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে চুক্তি, সেই চুক্তি আগামী দিনে সম্ভব হবে কি না, আর এই চুক্তি প্রশস্ত হবে কি না, তারও কিন্তু একটা মোটামুটি আভাস আমরা পেয়ে যাব। কারণ ডিসেম্বর 2025-এই এফএসডিএল এবং এআইএফএফ এর চুক্তি কিন্তু শেষ। জানুয়ারি থেকে কি হবে, কিভাবে এগোবে আইএসএল আমরা দেখতে পাবো কি পাবো না, শুধুমাত্র নাকি ফুটবলটাই চলবে, কোনো রকম টেলিকাস্ট হবে না, কোনোভাবে কোনো রকম ব্র্যান্ডিং মার্কেটিং কিছু হবে না, কি হবে অ্যাকচুয়ালি সেটা কিন্তু সবাই এই মুহূর্তে জানার জন্য দাঁড়িয়ে রয়েছে। এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাব, আইএসএল ক্লাব, আই লিগ ক্লাবস, আই লিগ 2, আই লিগ 3, প্রত্যেকটা ক্লাব কিন্তু এই পুরো প্রসেসটাকে, পুরো ম্যাটারটাকে মনিটর করছে, যে যার নিজের মতো করে অ্যাসেস করছে যে আগামী দিনে আমার ফিউচারটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। আইএসএল ক্লাব যারা একটা ভালো জায়গাতে রয়েছে, কিছু ক্লাব যাদের একটা ফ্যান বেস তৈরি হয়েছে, আমি পপুলার ক্লাবগুলোকে বাদ দিয়ে বলছি বা পাবলিক ক্লাবকে বাদ দিয়ে বলছি, তারাও অ্যাসেস করছে যে আমাদের ফিউচার কোথায় দাঁড়িয়ে রয়েছে, যে ফ্যান বেস আমরা তৈরি করতে পেরেছি সেটাকে কিভাবে আমরা রেখে দিয়ে নতুনভাবে পথ চলতে পারবো, কিভাবে অন্য কিছু সলিউশন এলেও আমরা টিকে থাকতে পারবো, সেই নিয়ে অ্যাসেসমেন্ট চলছে। যে ক্লাবগুলো লোয়ার ডিভিশনসে রয়েছে তারা কিভাবে বর্তমান সময়ে ফাইট করছে এবং ফিউচারে তাদের ফাইটটা আরও কত বেশি করে বাড়বে, সেটা নিয়ে তারা অ্যাসেসমেন্ট শুরু করেছে। তো বহু কিছু ব্যাপার কিন্তু চলছে, এবং আমার মনে হয় যে জুলাই মাসটা ইন্ডিয়ান ফুটবলের ফিউচারের জন্য একটা খুব ভাইটাল মাস হতে চলেছে, এবং তার আগে থেকেই বিভিন্ন ধরনের আলোচনায় যে শুরু হয়েছে, এটা ভীষণভাবে দরকার। এবং অবশ্যই ফ্যান্সরা কী ভাবছে, কীভাবে আগামী দিনে ফুটবলটাকে ইন্ডিয়ান ফুটবলে দেখতে চাইছে, কিভাবে সাজাতে চাইছে, এটাও কিন্তু আপাতত আলোচনার টেবিলে সবাই নিয়ে আসছে। তো সেই কারণে আমি আজকের ভিডিওতে জাস্ট
শুরুতে কিছু কথা বললাম, তোমাদেরও যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল, রিগার্ডিং দ্য ফিউচার অফ ইন্ডিয়ান লিগস, ডোমেস্টিক লিগস এবং অবশ্যই ডোমেস্টিক কাপ, সেটাকে কিন্তু বারবার সবাই ইগনোর করে যায় যে সেই ডোমেস্টিক কাপের একটা গুরুত্ব রয়েছে ভাই, সেটাতে একটা এএফসির কাপ কম্পিটিশনসের স্লট পাওয়া যায়, বাট সেটাকে কেউ সিরিয়াসলি দেখে না, কেউই সিরিয়াসলি তার ওপর নজর দেয় না, সেটারও ভবিষ্যৎ কী রয়েছে, কি হবে না হবে সব কিছু নিয়েই কিন্তু ফ্যান্সরা আপাতত খুব চিন্তার মধ্যে রয়েছে যে অ্যাকচুয়ালি 2025-এর পর 2026 থেকে অ্যাকচুয়ালি বলা ভালো যে আমরা ইন্ডিয়ান ফুটবলকে কীভাবে দেখব। তো তোমাদেরও যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এবার অবশ্যই ঢুকবো আমরা ট্রান্সফার মার্কেটের দিকে। কালকে একটা কথা বলেছিলাম যে মিলোস ড্রিনসিচ কিন্তু কেরালা ছেড়েছে, তাকে কেরালা গুড বাই জানিয়ে দিয়েছে। কিছু আইএসএল ক্লাবের অফার তার কাছে ছিল, ইউরোপে ফিরে যাওয়ার অফার ছিল, বাট ফাইনালি বিজি পথম ইউনাইটেড, থাইল্যান্ডের টপ ডিভিশনের ক্লাব, নামটার সাথে আমরা অনেকেই পরিচিত, বেশ কিছু প্লেয়ার ওখান থেকে ইন্ডিয়ান ফুটবলে এসেওছে, তো সেই ক্লাবে কিন্তু মিলোস ড্রিনসিচ সিগনেচার করেছে এবং তাকে অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে জানিয়েও দিয়েছে। তো এটা একটা ভালো মুভ হলো, কারণ দেখো থাই লিগ তারা মোটামুটি এখন যে জায়গাতে রয়েছে, তাদের স্ট্যান্ডার্ডটা যে জায়গাতে রয়েছে, এবং যেহেতু তাদের টপ টিম কোথায় খেলে না, এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলে, টপ ডিভিশনে খেলে, এবং সেই লিগে যাওয়া মানে বুঝতে পারছো যে আমার কোথাও পার্সোনালি মনে হয় যে আইএসএলে থাকার থেকে তার একটু হলেও আপগ্রেডেশন হলো। কেন অন্য কোনো আইএসএল ক্লাব তাকে নিল না, বা তাকে ভালো অফার দিল না, বা তাকে কনভিন্স করতে পারলো না, এটাও আমার জানার ইচ্ছে রয়েছে। আর কেনই বা কেরালায় তাকে ছেড়ে দিল, খুব একটা তো খারাপ পারফরমেন্স ছিল বলে অন্তত পক্ষে পার্সোনালি আমার মনে হয়নি যে খুব একদম পাতে দেওয়ার মতো পারফরমেন্স, মানে ওর থেকে খুব খারাপ পারফর্ম ডিফেন্ডার যারা খুব খারাপ পারফর্ম করেছে তারা কিন্তু অন্যান্য ক্লাবে কন্টিনিউ করছে বা কন্টিনিউ করেছে এর আগে। তো মিলোস ড্রিনসিচের ব্যাপারটা কী হলো সিরিয়াসলি বোঝা গেল না, অন্য কোনো ইন্টারনাল ইস্যুস হতে পারে, বাট আমার কোথাও পার্সোনালি প্লেয়ারটাকে একটু হলেও ভালো লাগতো, এবং আমি খুব করে চেয়েছিলাম যে অন্তত পক্ষে আইএসএলের 2-4টে ক্লাবের যে অফার বা ইনিশিয়াল ইন্টারেস্ট ওর জন্য ছিল সেটা কোথাও আগামী দিনে গ্রো করতে পারে, বাট ফাইনালি একটা ভালো লিগে গেছে, সেখানে গিয়ে ভালো খেলুক। এরপর অবশ্যই বলতে হবে যার কথা, সেটা হচ্ছে মেহতাব সিং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কোথাও সেন্টার অফ টপিক এসে গেছে, এবং মেহতাব সিংকে নিয়ে প্রায় মোহনবাগান যে সিরিয়াসনেসের একটা চরম লেভেলে পৌঁছে গেছে, এটা সবাই প্রায় বলছে যে সব কিছু ঠিকঠাক থাকলে, যদি আর কোনো রকম ব্যাগড়া না আসে, যদি আর কোনো ধরনের এখানে বাধা না আসে, তাহলে মেহতাব সিং কিন্তু মোহনবাগানেই সই করতে চলেছে, এরকমই সম্ভাবনা বহু জায়গা থেকেই অন্ততপক্ষে রিপোর্ট করা হচ্ছে। স্পেশালি কালকে আমি রেসপোর্টস বাংলার যে রিপোর্ট রয়েছে সেটা দেখলাম, মাঝখানে বেশ কিছু নিউজ পেপারে আর্টিকেল লেখালেখি হয়েছে, অনেকদিন আগে থেকে অনেকেই বলতে আমরা শুরু করেছিলাম যে মেহতাবের অ্যাকচুয়ালি যেভাবে মুভমেন্টটা তৈরি হচ্ছে, যেভাবে মেহতাবের এই মুভমেন্টটা এগোচ্ছে, সেটা কিন্তু কোথাও মোহনবাগানের দিকেই এগোচ্ছে, এবং মোহনবাগানও একটা খুব মানে কি বলবো, একটা ইজি বলবো না, একটু কনফিউজিং হিন্ট দিয়ে রেখেছে অলরেডি, যে একটা সিংহের ছবি, যে এবার শুরু করা যাক, একটা সিংহের ছবি দিয়ে, তো সেখানে অনেকে 2-2 4 করার চেষ্টা করছে যে ওখানে সিংহ, এখানে মেহতাব সিং বা মেহতাব সিংহ কোথাও একটা কানেকশন রয়েছে। আবার অনেকে পাঞ্জাব দ্য শের, এইভাবেও কিন্তু যারা পাঞ্জাবি প্লেয়াররা ভালো ফুটবলটা খেলে তাদেরকে ডেকে থাকে, এরকম প্রচুর প্লেয়াররা রয়েছে যারা ডিফেন্সে সেরকমই সেরি পারফরমেন্স দিয়ে এসেছে। আমরা বহু প্লেয়ারকে দেখেছি, রিসেন্ট টাইমেও আমরা অনেক প্লেয়ারকে দেখেছি যারা পাঞ্জাব থেকে বিলং করে, এবং সেই কোথাও সিংহের মতো যে পারফরমেন্স তারা কিন্তু দেয়। তো সব দিক থেকে এটাকে কোথাও অনেকে 2-2 4 করছে, তো দেখা যাক ফাইনালি কী হয়। ট্রান্সফার ফি নিয়ে অনেক দিন ধরেই মাঝখানে একটা কি বলবো জটিলতা দেখা গেছিলো যে কি ইকুয়েশনস এটা ফাইনাল হবে। মুম্বাই সিটি এফসির একটা ডিমান্ড ছিল যে এই প্লেয়ারকে দাও ভাই, তাহলে আমরা ছাড়বো। মোহনবাগানের সেটাতে ইন্টারেস্ট ছিল না, মোহনবাগান বারবার শুরু থেকে চেয়েছিল যে ট্রান্সফার ফির এক্সচেঞ্জ হবে, যা কিছু হবে ট্রান্সফার ফি নিয়ে কথা হবে, 3.5 কোটি এরকম কিছু একটা শোনা যাচ্ছিল। দ্যাটস ট্রুলি অ্যান অ্যাবসার্ড অ্যামাউন্ট ফর এনি আইএসএল ক্লাবস, সেটাতে কেউই এগ্রি করবে না। এখন শোনা যাচ্ছে যে 2.2 থেকে 2.5 মধ্যে একটা অ্যামাউন্টে নাকি পুরো বিষয়টা এসে সেটেলড হচ্ছে, এবং সেই জায়গা থেকেই মেহতাব সিং যে মোহনবাগানে সই করতে পারে সেটার একটা পসিবিলিটিস এই মুহূর্তে তৈরি হয়েছে। তো দেখা যাক ফাইনালি কী হয়, কত দিনের মধ্যে হয়। এবং অবশ্যই মেহতাব সিং আসার পর আমার মনে হয় যে মোহনবাগান অনেকটা ইকুয়েশনসও চেঞ্জ হবে, যেটা নিয়ে বারবার করে কথা বলেছিলাম যে মেহতাব আসা মানে কিন্তু হোসে বলি না তিনি দেখবেন যে আমি ডিফেন্সে একজন ডোমেস্টিক প্লেয়ারকে ডেফিনেটলি আইএসএলে খেলাতে পারবো। দেখো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ইকুয়েশনস পুরো ডিফারেন্ট হবে, আমি সেটাকে নিয়ে আলাদা করে যখন ভিডিও বানাবো ডেডিকেটেড পুরো টিম তৈরি হওয়ার পর তখন ডিটেলসে শেয়ার করবো। বাট
আইএসএল একটা লম্বা জায়গা, আইএসএল অনেক বেশি ম্যাচ, অনেক বেশি করে অপোনেন্টকে জাজ করে, রিড করে, ম্যাচ কন্ডিশন রিড করে, জাজ করে একজন কোচকে টিম নামাতে হয়। যেহেতু গত সিজনে কোচের হাতে খুব বেশি অপশনস ছিল না, তাই তিনি খুব বেশি অপশনস পাননি। তো সেই জায়গা থেকে তাকে কন্টিনিউয়াসলি দুজন ফরেন সেন্টার ব্যাক দিয়ে চালিয়ে যেতে হয়েছে। একটা ম্যাচ কেউ না কেউ আনঅ্যাভেলেবল থাকার জন্য অন্য কাউকে ইউজ করতে হয়েছে, স্পেশালি দীপেন্দুকে ইউজ করতে হয়েছে। বাট সিজনের শুরু থেকে যদি একজন টপ কোয়ালিটি ইন্ডিয়ান ডিফেন্ডারকে হোসে মলিনা পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে তিনি 1+1 মানে ফরেনার ডোমেস্টিক কম্বিনেশনে তিনি যাবেন। এবং অবশ্যই সামনের দিকে তিনি অনেক বেশি করে বিদেশি প্লেয়ারদেরকে পুট করতে পারবেন, যেটা তার স্ট্র্যাটেজিতে এই মুহূর্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং অবশ্যই অপোনেন্ট ওয়াইজ তিনি খুব ভালো করে সেই স্ট্র্যাটেজিকে ডেভেলপ করতে পারবেন, এবং এর ফলে রোটেশন অনেক ভালো করে হবে এবং প্লেয়াররা অনেক বেশি করে অন্ততপক্ষে রেস্ট পাবে। তো দেখা যাক, মেহতাবের সিগনেচারটা অনেক অংশে কিন্তু মোহনবাগানের যে ইকুয়েশনস রয়েছে, যে ব্যালেন্সটা রয়েছে, সেটাকে ভালোভাবে ক্রিয়েট করা এবং ইকুয়েশনসটা কিছু চেঞ্জ করা, এই টার্গেটেই কিন্তু মেহতাব শুরু থেকে একটা কি বলবো, একটা মোস্ট ডিমান্ডিং প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে ছিল। তো এটা হলে তোমরা কতটা কি খুশি হবে মোহনবাগান ফ্যান্স হিসেবে, তোমাদের ওপিনিয়ন কি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।